না 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 মাল নামাচ্ছে, এই তো হার বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ হ্যাঁ এই তো এই মালটা দে। ওকে। আরে আরে সাবধানে ধরো, তোমার তো দেখা মনে হইতাছে যে কোনো মুহূর্তে হুট করে ফেলায় একটা কিছু ভেঙে ফেলাইবা, সাবধানে ধরো না। বাবা জারটা নিয়ে এসো না। হ্যাঁ মা আনতেছি। এই যে মা যার, রাখ এখানে রাখ, পানি দিতেছি, রাখ। শরত বাবা, আপনি এটা কি করলেন? ইচ্ছে করে জারটা ভেঙে দিলেন? যেই বাবা বললো সাবধানে কাজ করতে, অমনি আপনি হাত থেকে জারটা ফেলে দিলেন। কি মনে করেছেন এই এলাকায় নতুন এসেছি দেখে, বাইরের থেকে এসেছি দেখে এসব ফাইজলামি বুঝবো না? এই জার ভাঙার পেমেন্ট আপনার পেমেন্ট থেকে কাটবো আমি। ইচ্ছা করছে এখন থাপ্পড়ায় দাঁতগুলো ফেলে দেই। আপা মনে হয় মহল্লার পোলাপান সম্পর্কে কিছু জানে না। কথাবার্তা বেলাইন থেকে কিভাবে লাইনে আনতে হয় মহল্লার পোলাপান খুব ভালো করেই জানে। আর আরেকটা বিষয়, মারার আগে কিন্তু চিন্তা করবে না কে পুরুষ আর কে মহিলা। থাক বাবা, আমার মা এটা ভুল করে বলে ফেলাইছে, তুমি কিছু মনে করো না। বাজান তোমার কোনো পেমেন্ট কাটা হবে না। ও সাবধানে একটু মালগুলো নামে তুমি চলে যাও। রাখো বাবা, পেমেন্ট কাটা হবে না মানে কি? অবশ্যই পেমেন্ট কাটা উচিত। আর এই মুহূর্তে সে যে বেয়াদবিটা করলো তার জন্য তাকে পুলিশে দেওয়া উচিত। তুমি সাহসটা দেখছো বাবা? এলাকার মানুষ বেয়াদবি করতেছে এই ছেলে। আপা আপা আমারে মাফ করে দেন, আমি আসলে বুঝি নাই আপা। আপনি আমার পেমেন্ট কাটবেন তো সব পেমেন্ট কাইটা নিয়েন। আমি মন দিয়ে কাজ করতে স্যার, কোনো কিছু নষ্ট হইব না। কাজ কর কাজ কর। তুই আগে কবি না বেটা, এই নে 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 নে। Chito, remember that name. Remember that name. Chito. যাবে চলে জিতু। আয় মা আয়। বাবা আর এগোতে হবে না, আমার এমনিতেই ভীষণ লজ্জা লাগতেছে। তুমি আমাকে একদম ক্লাসরুম পর্যন্ত এই বয়স আগায় দিতে আসো। মারে নতুন জায়গা, তাছাড়া কলেজ জীবনে তোর আজকে প্রথম দিন, এই জন্য আমার ভিতরে কেমন ছটপট ছটপট করতেছে। এই জন্য তো তোকে দিতে আসলাম। আল্লাহর কাছে আমি সবসময় শুকরিয়া আদায় করি। চাকরির সুবাদে আমি এত জায়গায় ট্রান্সফার হয়েছি, তুই কোথাও স্থির হতে পারছিস না। তুই কিন্তু কখনো এই বিষয় নিয়ে কোনো অভিযোগ করিসনি। তোকে তো আমি কোথাও স্থির করতে পারলাম না। হয়েছে বাবা, এসব নিয়ে কথা বলার জায়গা এটা না। তুমি এখন অফিসে যাও। আজকে তো অফিসে তোমারও ফার্স্ট ডে, সো বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আচ্ছা শোন, আমি যাচ্ছি, তুই কিন্তু সাবধানে বাসায় যাবি। আর যদি কিছু লাগে আমাকে ফোন দিবি। হ্যাঁ জি বাবা। যা 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 যা। তাহলে 1905 সালে বাবা
আমি আমার একটা পারিবারিক কারণে প্রশ্নপত্রটা ফাঁস করে কিছু টাকা জমা করছিলাম বাবা। বাবা শিক্ষক হিসেবে আমি খুবই দুর্নীতি করছি বাবা, খুবই নিন্দনীয় কাজ এটা বাবা। ও বাবা, শেষবারের মতো তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমি কথা দিচ্ছি বাবা, আমি আর জীবনে দুর্নীতি করবো না বাবা। তোরা তিনজন প্রত্যেকটা দিন একজন করে আমার বাগান বাড়িতে যাবি, ঠিক আছে? তুই যাবি একদিন, তুই যাবি একদিন, তুই যাবি একদিন, ঠিক আছে? শোন, অনেক কথা কইছস, চল তোর একটু আদর আরে করি। আয় আচ্ছা। আয়। Jitu Shinji Donga Hawa He's the thunder Shinji Agun Chile Tole take jabe jole Jitu Remember that name Remember that name Tole take jabe jole Jitu কি সুন্দর নদী। আমার না নৌকা দেখলে শুধুমাত্র ঘুরতে ইচ্ছা করে। আর এত সুন্দর নদী, আমাকে নিয়ে চলো না নৌকায়। ঘোরা তো যায়, কিন্তু ওরা তো ঘন্টায় 500 টাকার নিচে ঘুরে না। আর আমার কাছেও আজকে বাড়তি টাকা নেই। এশা, আজকে থাক না, আমার কাছেও টাকা নেই। আমরা না হলে আরেকদিন প্ল্যান করে এসে ঘুরে যাব। আমি কি তোমাদেরকে বলছি যে তোমাদেরকে টাকা দিতে হবে? তোমরা কেন এটা নিয়ে এত চিন্তা করতেছো? চলো আমরা 1 ঘন্টার জন্য ঘুরে তারপর যে যার বাসায় চলে যাব। চলো চলো। এশা, তুমি কিছু মনে করো না, আমাদের বাসা থেকে আসলে বিশেষ কোনো কারণ ছাড়া বাড়তি টাকা দেয় না। তুমি বিষয়টা অন্যভাবে নিও না প্লিজ। ধুরো, রাখো তো। আই, তোমরা কি আমার কাছে কিছু চাইছো? মনে করো যে এটা তোমাদের জন্য তোমাদের নতুন ফ্রেন্ডের পক্ষ থেকে একটা ট্রিট। এখন চলো তো, দেরি হয়ে যাবে পরে। চলো 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 চলো। এই ভাইয়া ভাইয়া, চল 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 চল। আই, কি হলো? তোমরা আবার নামলা কেন? আসলে হয়েছে কি, আমার আব্বু আজকে তাড়াতাড়ি বাসায় যাইতে বলছিল জরুরি কিছু ওষুধ নিয়ে। আজকে যদি কলেজ দেরিতেও ছুটি হইতো, আমার তাড়াতাড়ি যাইতে হইতো। আমার একদমই মনে ছিল না। আর বকুল ম্যাডাম, আপনাকেও কি ওষুধ নিয়ে বাড়িতে যেতে হবে? আরে আমার শরীর তো অনেক আগে থেকেই খারাপ, পেটের ভিতর কেমন জানি মোচড়াইতেছে। আর এখন মাঝ নদীতে যেয়ে যদি পেটে মোচড় দেয় তাহলে কি করব বলো? তুমি এক কাজ করো, তুমিও নেমে আসো, আমরা কালকে ঘুরে বেড়াবো। তোমাদের জন্য তো আমি আমার নৌকা ভ্রমণ ক্যান্সেল করতে পারবো না। তোমরা যাও। চাচা, বোট ছাড়েন। আরে বস, কি অবস্থা? কেমন আছেন? কি কথা বলতে পারে না? বোবা নাকি? বস, আপনি ওই দিন ছেলেটাকে যে থাপ্পড়টা দিলেন না, আমি তো দেখেই ফিদা হয়ে গেছি। সেই অ্যাকশন। আরে, আপনার সানগ্লাসটা তো সুন্দর আছে, দেখি দেখি। আমি পরলে আমাকে কেমন লাগে? কি বস, কেমন লাগতেছে? বস, আপনি বাইকটাও কিন্তু সেই চালান, হেভি এন্ট্রি নেন আপনি। আমার তো দেখেই সুন্দর লাগে। আপনি কি আমাকে বাইক চালানো শেখাবেন? এক কাজ করি, আমরা কালকে বাইকটা চালানো শিখি। ও না 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 না, কালকে তো পারবো না, কালকে তো ইম্পর্টেন্ট ক্লাস আছে, সামনে পরীক্ষা। ক্লাস তো বাদ দেওয়া যাবে না। আমরা পরের দিন, পরশুদিন আমরা শিখবো। টাইম আর জায়গা আমি আপনাকে জানিয়ে দিব, ঠিক আছে বস? ও, রোদ লাগতেছে তাই না? সরি বস। সুন্দর লাগতেছে কিন্তু। এই মানিক, নৌকা ভিড়া। বস, আপনি কি
আরে বস, আপনি তো কি কথাও বলতে পারেন। আমি তো ভাবছিলাম শুধু আপনি ঢিসুম ঢিসুম করে মারামারি করতে পারেন। আপনি কি মাইন্ড করছেন বস? বস, এইটা কি হলো? ভদ্রতা জানা নেই আপনার? একটা মেয়ে মানুষকে বোট থেকে নামাতে হলে ভদ্রতা করে যে হাতটা বাড়িয়ে দিতে হয় সেটা জানেন না? একাই গটগট করে নেমে চলে যাচ্ছে। অবশ্য এটা আলাদা বিষয় যে এশার কারোর হেল্প লাগে না। এশা একাই 100। কি হলো? রক্ত পড়ছে। আসেন, হসপিটালে যেতে হবে। কতখানি কেটে গেছে? নার্স, নার্স। কত রক্ত আচ্ছা পড়ছে। আচ্ছা, আমি দেখছি একটা সেকেন্ড। আরে জিতু ভাই, আপনি কোনো সমস্যা? আপনার হাত কেটে গেছে, অনেকক্ষণ ধরে ব্লিডিং হচ্ছে, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন তো। তেমন সিরিয়াস কিছু না, তারপরও আমি ওনাকে ইমার্জেন্সিতে দেখিয়ে দিচ্ছি। আর জিতু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুপারিশ না করলে আমার হাজবেন্ডের চাকরিটা হতো না। আর মেয়েটাকেও একটা ভালো স্কুলে ভর্তি করছি, সব আপনার জন্যই সম্ভব হয়েছে। আরে কি যে বলেন না, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন। আচ্ছা, আপনি বসেন, আমি অডবয়কে চা দিতে বলতেছি। চলেন। আমি কি বাঁচবো? কিচ্ছু হয়নি, তেমন অনেক কিছু রক্ত না। পড়ছে তো। আরে না, তেমন কিছু না। রিপন ভাই, জিতু, তুমি এখানে? তুমি কাঁদতেছো কেন? আমি মনে হয় আর আমার বাচ্চাটাকে আর বাঁচাতে পারবো না জিতু। কি বলো, কি হয়েছে? তুমি তো সবই জানো, প্রেম কইরা বিয়ে করছিলাম, বাচ্চাটাও তাড়াহুড়া করে নিয়েছিলাম। পরে প্রিম্যাচিউর বেবি হইল। জন্মের পর দেখি বাচ্চাটার নানান ধরনের সমস্যা। ভাবছিলাম যে বড় হইলে আস্তে আস্তে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। একটু আগে ডাক্তার বলল আমার বাচ্চাটার হার্টে নাকি ছিদ্র। কয়েকদিনের মধ্যে অপারেশন না করলে বাচ্চাটা আমার আর বাঁচবে না জিতু। এখন আমি এত টাকা কোথায় পাবো? চলো আমার সাথে, চলো। কোথায়? ডাক্তারের সাথে আমি কথা বলবো, আসো। লাভ নেই জিতু, তুমি এমনি অনেক সমস্যায় থাকো, আমার কারণে তোমাকে আর পেন দিতে চাই না ভাই। রিপন ভাই, তোমার আসতে বলছি, আসো 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 আসো। চাচ্চু, একা একা খেললে তো হবে না, আঙ্কেলকেও সাথে নিতে হবে খেলতে। দাও, আমরা খেলি, আসো। চাচু, আমি তোমাকে সব খেলা দিয়ে দিব, তুমি শুধু এখান থেকে আমাকে নিয়ে যাও। আমাকে একটু পর পর আমাকে ইঞ্জেকশন দেয়, আমার অনেক ব্যথা লাগে, আমি বাসায় যাব। চাচ্চু, একটা দুষ্ট দৈত্য তোমার বুকের ভিতরে গিয়ে বসে আছে। আমি ডাক্তারকে বলেছি ওই দৈত্যটাকে বের করতে হবে। এই জন্য তোমার ওষুধ খেতে হবে, ইঞ্জেকশন নিতে হবে। যখন দৈত্যটা বেরিয়ে যাবে তখন আমরা তোমাকে বাসায় নিয়ে যাব, তারপর অনেক খেলনা কিনে দিব, আমরা খেলবো। খেলনা কিনে দিবে তো? আচ্ছা দিও। বাবা না, বাবার কাছে খেলনা ছিল, আমাকে দেয় না। জিতু চাচ্চু কিনে দিবে, সমস্যা নেই। চাচু, তোমাকে না সবাই ভয় পায়, তুমি দত্তকে একটা ধমক দিয়ে দিবে, তার দত্ত ভয় পেয়ে চলে যাবে। তারপর আমাকে ওষুধ ইঞ্জেকশন কিচ্ছু দিতে হবে না। না রে চাচ্চু, দৈত্যকে বের করতে হলে ওষুধ খেতে হবে, ইঞ্জেকশন নিতে হবে, বকা দিলে যাবে না। আর আমাকে সবাই ভয় পায়, তোমাকে কে বলেছে? বাবা মাকে বলছিল, আমি শুনে ফেলেছি। আজকে ওর অপারেশনের টাকা পুরোটাই জিতু দিছে। আজকে ও যদি না থাকতো আমরা আমাদের মেয়েকে বাঁচাইতে পারতাম না। আরে রিপন ভাই, কি শুরু করলা তুমি? ভাবির সামনে, বাচ্চার সামনে বাদ দাও তো, তুমি না বলো দিল হয়ে গেল। আল্লাহ আপনার অনেক ভালো করবো ভাই, অনেক ভালো করবো। দোয়া করেন। আসো আমরা খেলি। এই যে ধরো, ফোন ধরো। হ্যালো।
ট্রিটমেন্ট তো হয়ে গেছে, আবার কি? বারে ট্রিটমেন্ট হয়ে গেছে তো কি হয়েছে? আমাকে বাসায় দিয়ে আসতে হবে না। আর এই হাত ব্যথা নিয়ে কি আমি একা যেতে পারবো? চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। আসছিস মা? জি বাবা। আজকে কলেজ থেকে ফিরতে এত দেরি হলো যে? কিছু না বাবা, একটু ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছিলাম। মা শুন না। হুম? এই তোর হাতে ব্যান্ডেজ কেন, কি হইছে? তেমন কিছু না বাবা, ওই যে আমরা নৌকা দিয়ে ঘুরছিলাম তো, নৌকা থেকে নামার সময় হাতটা সামান্য কেটে গেছে। কি বলছিস? তেমন কিছু হয় নাই, হাতে ব্যান্ডেজ। আর তুই বলছিস কিছু হয় নাই? মা চল তো, চল ডাক্তার কাছে যাব। আরে ছোট থেকে বড় কিছু হইতে পারে, চল তো। বাবা আগে তুমি শান্ত হও প্লিজ। প্রথম কথা, টেনশন করার মতন কিচ্ছু হয় নাই। দ্বিতীয় কথা, আমি মাত্র হাসপাতাল হয়েই আসছি, ডাক্তার মেডিসিন দিয়ে দিচ্ছে। মা কি যে করিস না, আমাকে তো একটু টেলিফোন করতে পারতি। একা একা ব্যান্ডেজ করা তোর জন্য টাফ ছিল না? একদমই ছিল না, কারণ আমার সাথে আমার একজন ফ্রেন্ড ছিল জিতু, ওই আমাকে মাত্র ড্রপ করে দিয়ে গেল। বাই দ্য ওয়ে বাবা, আমাকে পেইন কিলার দিছে তো আমার না একটু ঘুম ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাতে চাই। ঠিক আছে, তুমি টেনশন করো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। গুড নাইট বাবা। হবে কি আমার পথ চলার গতি, হবে কি আমার স্বস্তির ঘুম, টিপ টিপ ঝরে পড়া বর্ষা নিঝুম, হবে কি আমার বৃষ্টি ঝুম। তোমাকে খুঁজে পাই কাক ডাকা ভরে, তোমাকে খুঁজে পাই গোধূলি রং ধরে, তোমাকে খুঁজে পাই কাক ডাকা ভরে, তোমাকে খুঁজে পাই গধূলি রং ধরে। কিরে, তোরা না আমার ফ্ল্যাটে যাইতে বললাম, গেলি না কেন? বেড়ে গেছিস বেশি? আমি যাব না। কেন যাবি না? আমি যাব আজকেই না। যাবি, আজকেই যাবি তুই। তোর যেটা বলছি এটাই শুনবি, ঠিক আছে? কি বলছি, যাবি? যাব না, আমার ইচ্ছা। কেন ইচ্ছা? সবকিছু তোর ইচ্ছা মতো হইব? যাবি, কখন যাবি ক? কিরে ওই তুই কি চীনা থাপ্পড়টা দিছস না না চীনা থাপ্পড় দিছস? আপনাকে চিনে আমি কি করব? আপনি জানেন আমি কে? কে তুই? আমি জিতুর। জিতুর কি? বল জিতুর কি? আমি জিতুর আমি জিতুর কি সেটা আপনার জানতে হবে না। আপনি এই মুহূর্তে শিউলির কাছে মাফ চাইবেন। আমার পেছনে কিন্তু জিতু আছে। কই পিছনে তো কোনো কাউয়া দেখি না। ওই তোরা গাছে কাউয়া দেখ নাকি? দেখ তো। নাই নিস না কেন? নে কার্ড দে, পরে দে। শোনো, চলো শোনা, তোমার একটু আদর করবো। অনেক তো পটপট করলাম, তাই না? জিতুরে বলিস তোর আব্বা আসছিল, যা। ভাই আজকে ভার্সিটিতে কিন্তু সেই মজা হয়েছে। তা আপনি কিন্তু আম করে আটকাইছেন না রে? না আটকাইলে কিন্তু আরো মজাই তো ভাই। হ্যাঁ
আরে তোর জন্য তো অপেক্ষা করতেছি। আয় 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 খালেদ ভাই জানি আয়। বড় ভাই ইউনিভার্সিটিতে সুযোগ সুবিধা পাই না, আজকে যেহেতু এখানে চলে আসছেন ঠিকঠাক ভাবে বানাবো। ওই গেটটা লাগা। ভাই জিতু ভাই তো গেট আগে তালা মেরে দিছে। খুব ভালো হয়েছে, বড় ভাই নিজেই গেটটা আটকাই দিছে। ওই বাইরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর। বাবা হুম তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না রে মা, তেমন কিছু না। আসলে হয়েছে কি মা, দর্জি পাড়ার ছেলেরা একটু ঝামেলা করতেছে। এনজিওর কার্যক্রম চালানো খুব মুশকিল হয়ে গেছে। এমন যদি চলতে থাকে আমাদের বিদেশ থেকে আসা একটা বড় ফান্ড আটকে যাবে। তাছাড়া প্রজেক্টটার সমস্ত দায়িত্ব কিন্তু আমার উপরে। হেড অফিস থেকে আমাকে ডাকতে পারে। আচ্ছা বাবা, এটা এত চিন্তা করার কিছু নেই। তুমি চাইলে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি। উনি আমার ভার্সিটির সিনিয়র, কিন্তু আমাদের সাথে একদম বন্ধুর মতোই মেশে। ওই যে সেদিন আমাকে হসপিটালে নিয়ে গেল জিতু, উনি যদি একবার কথা বলে দেয় তাহলে কিন্তু তোমার কাছে কেউ কখনো ডিস্টার্ব করতে পারবে না। আমি কি একবার কথা বলে দেখবো? আরে না না না, ওই ছেলেটার ব্যাপারে আমি সবকিছু শুনছি। খুবই খারাপ ছেলে। ওরে ধরে এরে মারে, কাল যে আমাকে মারবে না তার গ্যারান্টি কি? আমার যদি বেতন বন্ধ হয়ে যায় কোনো সমস্যা নাই, তারপর কোনো সন্ত্রাসী সাহায্য নিতে আমি যাবো না। এটা তুমি কি বললে বাবা? তুমি না শিখিয়েছ ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার? একটা মানুষকে তুমি দেখলে না, তার সাথে কথা বললে না, কিন্তু তার ব্যাপারে এত সহজে জাজমেন্ট করে বসলে। জিতু খুবই ভালো মানুষ, বিনা যুক্তিতে কারো গায়ে হাত পর্যন্ত তোলে না। আচ্ছা, তুই কি কলেজে পড়াশোনা করতে যাস নাকি সন্ত্রাসীদের সাথে আড্ডা মারতে যাস, বন্ধুত্ব করতে যাস? দুই আঙ্গুল মাইয়া এখনই মানুষ চিনে গেছস, থাপ্পড় দিয়া কান গরম করে ফেলামু। তোর পড়াশোনা করার দরকার নাই। আর এই মরা এলাকায় আমি থাকবো না। দরকার হইলে ট্রান্সফার হইয়া আমি তেঁতুলিয়া চলে যাব।
দেখ, নতুন করে নাটক শুরু করবি না, ভালো হইব না কইতাছি। চুপচাপ খা, তারপর গিয়া পড়তে বস, যা। কিরে, হাত ধুইতেছস কেন? আমার পেট ভরে গেছে বাবা। লিডার আমার ডাকছেন? আরে জিতু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আসসালামু আলাইকুম। আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার ডাকছি একটা জরুরি কাজে। তোমার তো পড়াশোনা শেষ, কয়েকদিন পরে রেজাল্ট, ভিপি নির্বাচনটাও তো চলে আসছে। তো তুমি যদি সেন্ট্রাল রাজনীতিতে চলে যাও, তাহলে এই ক্যাম্পাসের দায়িত্ব তো জাহিদের নিতে হবে। আর 2 দিন পরে পরে জাহিদরে যে কেলান কেলাও, ভবিষ্যতে পোলাপানে ওরা মানবে? ক্যাম্পাসে ওরা একটু স্পেস দিও। লিডার, আপনার এই গুণটা আমার খুব ভালো লাগে। আপনি খুবই দূরদর্শী, কিন্তু জাহিদের ব্যাপারটা খুব বেশি দূর পর্যন্ত দেখতে পারেন নাই। সমস্যা নাই, আমি আপনার দেখাই দিতেছি। আগামী ভিপি ইলেকশনে জাহিদ নমিনেশন ফর্ম ফিল আপ করবে না। ছাত্র রাজনীতি করবে তাজুল, ফর্ম ফিল আপও করবে তাজুল। জাহিদ যদি ভিপি হয়, ক্যাম্পাসে 12টা বাজায় ফেলবে। ক্যাম্পাসে ড্রাগস ঢুকবে, মেয়েদের অবস্থা হবে ভয়াবহ। তাজুল তো খুবই ভালো ছেলে, আপনার মিটিং মিছিলে যা লাগবে তাজুল ব্যবস্থা করবে। আর ক্যাম্পাসে আপনার প্রভাব থাকবে 100-100। লিডার, রেড তো ফালাই দিলেন, এখন কাভার দিবেন কি দিয়া? সাইমন, কভার দেয়া সবার কাজ না, সবাই সেটা পারেও না। এসা কি হয়েছে তোমার? আমি তো কিছুই বুঝতেছি না, আসার পর থেকে তুমি কাঁদতেছো। কেউ কিছু বলছে? কেউ কিছু বললে আমাকে নামটা বলার মাইর আমি হাড্ডিগুটি ভেঙে ফেলবো। বাবা বলছে তুমি গুন্ডা, সন্ত্রাসী। আরে আঙ্কেল রাগ করে ওই কথা বলছে। বাবা বলছে ট্রান্সফার নিয়ে নিবে। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া তখন? চাইলেই কি যখন তখন ট্রান্সফার নেওয়া যায় নাকি পাগল? মনে হয় অফিসে অনেক কাজের লোড ছিল, এই জন্য তোমার সাথে একটু লাউড ছিল। দেখবা পরে তোমাকে সাদর করতেছে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। বাবা আমাকে বকছে, সেটা নিয়ে আমার মন খারাপ হয় নাই জিতু। বাবা যখন বললো যে তোমার থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে, তখনই কেমন যেন একটা ভয় লাগা শুরু করলো। চাইলেই কি তুমি আমার থেকে দূরে যেতে পারবা? তুমি তো আমার অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর দর্জিপাড়ার ছেলেরা কি ঝামেলা করছে এটা আমি দেখতেছি, দাঁড়াও। কিন্তু দর্জিপাড়ার ছেলেদেরকে বকে দেওয়াই তো এর সমাধান না। বাবাকে আমাদের সম্পর্কে কথাটা জানাতে হবে, তোমার সম্পর্কে বলতে হবে। তোমার সম্পর্কে বাবার যে ভুল ধারণা আছে সেটা ভাঙতে হবে। দেখো এশা, মানুষের সম্পর্কে মানুষের ধারণাটা একদম আপেক্ষিক। এটা নির্ভর করে আসলে কে কাকে কিভাবে দেখছে। এই যে দেখো, আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া আছে, এটা নাম শুনলেই কিন্তু আমরা ভয় পেয়ে যাই। কিন্তু আমাদের মেটাবলিজম সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে এই ব্যাকটেরিয়া দরকার, সেটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া। এখন ব্যাকটেরিয়া বললেই কি তোমার মধ্যে ভয় কাজ করবে? এটা কি উচিত? ঠিক তেমনই তোমার বাবাকে বোঝাতে হবে। জিতুকে দেখলেই একতরফা খারাপ বলা যাবে না। আমার মনে হয় তোমার বাবাকে বোঝালে বুঝবে, উনি খুবই ভালো মানুষ। জিতু, আমি না একটা বিষয় খুব সেলফিশ, আর সেটা হলো তুমি। তোমার জন্য কার মুখে হাসি ফুটলো, কার ঘরে চুলা জ্বললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এত কিছু বুঝতেও চাই না, জানতেও চাই না। আমি শুধু জানি আমার হাসির কারণ হচ্ছে তুমি, আর তুমি আমাকে কখনো হারাতে দেবে না। তোমার হাতটা একটু ধরি। আমার সব ভাবনা জুড়ে তোমাকে রাখি খুব আদরে, ছুটে যাও যত দূরে, তোমার কাছে আসি ফিরে। তোমাকে
এক ডাকা ভরে তোমাকে খুঁজে পাই গধূলি রং ধরে। কংগ্রেচুলেশন রানা ভাই, ফান্ডটা তো আজকে ঢুকে গেল। হেড অফিস আপনার উপর বিশাল খুশি, মেল পাঠাইছে। এই তো ভাই, আল্লাহর রহমতে সার্ভেটা টাইম মতো শেষ হলো। তার উপরে দর্জিপাড়ার যে ছেলেগুলা ডিস্টার্ব করলো না, সব মিলা হইলো আর কি। শুনলাম জিতু নাকি ওই ছেলেদের ডাইকা ইচ্ছা মতো থাপড়াইছে, আপনার কাছে ডিস্টার্ব করছিল বইলা। আর থাপড়াইব না কেন ভাই, আপনি তো যেই সই লোক না, জিতুর হবু শ্বশুর বইলা কথা। আপনি ভাই আইসাই একটা বাজি মাইরা দিছেন, এখন দেখবেন শুধু দর্জিপাড়া পুরো এলাকায় আপনার কথা শুনবো। কাজ করছেন ভাই একটা। আসসালামু আলাইকুম জিতু সাহেব, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল, আমাকে একটু সময় দেওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আপনি তো আমার মুরব্বী, আপনি আমাকে খবর দিতেন, আমি আপনার বাসায় চলে আসতাম। আপনি কষ্ট করে এখানে আসলেন। ওই ছেলেপেলেগুলা কি ঝামেলা করছে কোনো? না, ওরা আমার আর কাজে আশেপাশে আসে নাই। আপনি আমার জন্য যেটা করেছেন এর জন্য আমি কৃতজ্ঞ। আমি আসলে আপনার সঙ্গে একটু একা কথা বলতে চাচ্ছিলাম। তোরা একটু ওইদিকে যা তো। নতুন কোনো বিপদ হয়েছে? তা এক প্রকার বিপদই বলতে পারেন। আমার মেয়ে এসা বয়স কম, ও এই কঠিন দুনিয়ার অবস্থাটা বোঝে না। ও একটা ফ্যান্টাসির মধ্যে বসবাস করতেছে। আমার মনে অবস্থা বোঝার মতো অবস্থা ওর নাই। তাই একটা অসহায় বাবা হিসেবে আপনার কাছে আসা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি জানি আমার মেয়েটা আপনাকে ভালোবাসে, কিন্তু ও যেটাকে ভালোবাসা মনে করতেছে আসলে সেটা তো ভালোবাসা না, শুধু একটা মোহ। ও আপনার আগ্রাসনকে ভালোবাসে। যেদিন আপনার জীবনে স্থিরতা চলে আসবে সেদিন তো এই মোহটা কেটে যাবে। আপনারা দুজনে কেউ সুখী হতে পারবেন না। তাই একজন অসহায় বাবা হিসেবে আপনারে আমি অনুরোধ করতেছি, আমার বেটার সাথে আপনি আর বন্ধুত্ব রাখেন না। আমি আশা করব আপনি আমার এই রিকোয়েস্টটুকু রাখবেন, প্লিজ। ওই কি হইতেছে এখানে? এই পোস্টার চেট সব চেট উঠা ফালা যা একবার লাথি দিব। পুরা ক্যাম্পাসে শুধু আমার পোস্টার থাকবে, আর কারো পোস্টার থাকবে না। আর শোন তাজুল, তোর শুধু আমি পারমিশন দিছি, একটা প্রতিপক্ষ লাগে। তার মানে এই না তুই ভিপি হয়ে গেছস? এই বেটা, তুই যদি চিন্তা করো যে এই কলেজের ভিপি হবি, এই যে পোস্টারটা দেখতেছস না, পোস্টারের মতো একদম তোর একটাই না ছিঁড়া ভালামো। জাহিদ, এই ক্যাম্পাসে সবার পোস্টার থাকবে। এই পোস্টার ছিঁড়ছে কে? জাহিদ ভাই। তুই পোস্টার ছিঁড়ছস? এখন তোর পোলাপাইন দিয়া সব পোস্টার লাগাই দিবি। এগুলো কি তোর পোস্টার? এটা কিছু বলবেন না এখনো? দেরি কর। তো তোমাদের যেটা বলছিলাম, ঠিকমতো ক্লাস করবা, কোনো ঝামেলা হইলে আমাকে বলবা, সেটা আমি দেখবো। জি ভাই। ঠিক আছে? জি ভাই। তোমার সাথে আমার কথা আছে জিতু।
কি সমস্যা? কি হয়েছে? লাইব্রেরিতে তখন ইগনোর করলা, ক্লাসে দেখেও না দেখার ভান করলা, এখন এখান থেকে সরে যেতে চাচ্ছিলা। সমস্যাটা কোথায় হচ্ছে বলো তো? তোমার বাবা এসেছিলেন আমার সাথে দেখা করতে। উনি বলেছেন আমাদের বন্ধুত্ব যাতে আর না রাখি। আমার কথা এখনো শেষ হয় নাই জিতু। বাবা বলল আর তুমি মেনে নিলা? তুমি তো জানো যে আমরা একে অপরের প্রতি কমিটেড। তুমি তো চাইলেই যখন তখন আমাকে ছেড়ে চলে যেতে পারো না এভাবে। দেখো এশা, আমি আসলে কমিটমেন্টের মূল্য দিতে চাই। আমাদের মধ্যে কমিটমেন্ট ছিল আমরা সারা জীবন একজন আরেকজনকে ভালোবাসবো। কিন্তু তোমার বাবা হঠাৎ করে আমার সামনে এসে বলল আমাদের মধ্যে নাকি কোনো ভালোবাসা নেই, যা আছে সব তোমার মোহ। একটা সময় মোহ কেটে গেলে আর ভাল লাগবে না আমাকে। দেখো এশা, আমাদের বিচ্ছেদ মেনে নিতে পারি, কিন্তু একসাথে থেকে আমাদের দূরত্ব আমি মেনে নিতে পারবো না। প্রত্যেকটা সন্তানের সাথে তাদের বাবা মার একটা অলিখিত কমিটমেন্ট থাকে, সেটা হচ্ছে বাবা মার জন্য যাতে তাদের সন্তান কখনো দুশ্চিন্তার কারণ না হয়। আর আমার ভাগ্যটা দেখো, আমি চাইলেও সেটা করতে পারবো না। কারণ আমি যখন অনেক ছোট, আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কখনো খেয়াল করে দেখেছ যে কেউ যে কোনো বিপদে পড়লে আমি কেন ছুটে চলে যাই? আমি সবার মধ্যে আমার পরিবারকে খুঁজে পাই। আমি চাই না এশা শুধুমাত্র আমার জন্য তুমি তোমার বাবার থেকে দূরে চলে যাও, তোমাদের পরিবারের মধ্যে একটা ভাঙন ঘটুক। আমি এটা চাই না। তোমার বাবা তোমাকে নিয়ে অনেক ইনসিকিউরড। উনি যেটা চায় সেটাই করা উচিত আমার মনে হয়। কাউয়ার্ড একটা। বাবা, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কলেজ থেকে ফিরতে সন্ধ্যা হইল কেন? কলেজ তো 5টায় ছুটি দিয়ে দেয়। কারণ আমি এতক্ষণ নদীর পাড়ে বসে ভীষণ কান্নাকাটি করেছি আর লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ ডিসিশনটা নিয়েছি বাবা। ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর, পরে কথা বলি। না বাবা, আমার এই মুহূর্তে তোমার সাথে কথা আছে এবং কথাটা অনেক ইম্পর্ট্যান্ট। তুমি জিতুকে কি বলছো বাবা? একজন বাবা হিসেবে যা বলা দরকার আমি তাই বলছি। না বাবা, তুমি এমন কোনো কথা বলতে পারো না যার জন্য আমার ভালোবাসার মানুষটা আমার থেকে দূরে সরে যেতে চায়, তাও শুধুমাত্র তোমার কথার সম্মান রাখার জন্য। দেখ মা, আমি তোকে কিন্তু কোনোদিন কোনো কাজে বাধা দেই নেই, কারণ খুব ছোটবেলায় তোর মা আমাদেরকে ছেড়ে চলে যায়। আমার বারবার ট্রান্সফারের জন্য আমি তোকে এক জায়গায় কখনো স্থির রাখতে পারি নাই। এসব না আমার মধ্যে একটা গিল্টি ফিলিং কাজ করে। তাই বলে একটা রং মানুষকে ভালোবাসবি আর আমি সেটা মেনে নেব, এটা তুই ভাবলি কি করে? জিতু তো রং মানুষ না বাবা, বরং তুমি তাকে রং ওয়েতে দেখছো। তুমি জানো জিতু আজ পর্যন্ত বিনা দোষে কারো গায়ে হাত তুলেনি। এমনকি কতগুলো পরিবার ওর জন্য খেতে পারে তুমি জানো? বিনা পয়সায় কতগুলো মেয়ে ডিগ্রি পাস করছে, এগুলো তো তুমি জানো না বাবা। শুধুমাত্র আশেপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা আর মানুষদের থেকে শোনা কিছু কথা নিয়ে তুমি ডিসিশন নিয়ে নিলে যে জিতু একজন সন্ত্রাসী। তুমি জানোই না বাবা যে কত জনের চোখে জিতু আসলে একজন সুপার হিরো। সুপার হিরো? আচ্ছা, তোর সিদ্ধান্ত কি আমাকে বল। আমি কিন্তু জিতুর ব্যাপার নিয়ে তোর সাথে আর্গুমেন্টে যেতে চাই না। আমি চাই জিতুকে বিয়ে করতে, সেখানে তোমার মত থাকুক আর নাই থাকুক। আমি এক্ষুনি জিতুকে বলবো আমাকে এসে নিয়ে যেতে। তুমি চাইলে আমাদেরকে আটকানোর চেষ্টা করতে পারো বাবা।
আমি সিদ্ধান্ত নিছি তোর ব্যাপারে জিতুর সাথে কথা বলবো। তুই ওকে ডাক দে, পারলে আজকে রাতেই। থ্যাংক ইউ বাবা, আমি এখনই কল দিচ্ছি। ইয়েস। হ্যালো, কোথায় তুমি? এই তো ব্যাডমিন্টন খেলতেছিলাম। আচ্ছা ওগুলো রাখো, তুমি আমাদের বাসায় চলে আসো। বাবা তোমার সাথে আমাদের ব্যাপারে কথা বলতে চায়। এখন? এখনই আসতে হবে। তুমি বরং আমাদের সাথে এসে ডিনার করো, একদম দেরি করো না, ওকে? আচ্ছা ঠিক আছে, আসতেছি। ঠিক আছে। এই তোরা খেল নে। জিতু ভাই, আমরা কি আসবো? না, দরকার নাই। আচ্ছা তাহলে এটা রাখেন। জিতু! লিডার, পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেছে। ফালাই দি। ফালাই দে। জিতুকে আজকে আমার বাসায় পাওয়া যাবে। আপনারাও কি করবেন আমি জানতেও চাই না। আমি শুধু আমার মেয়ের ভালোর জন্য এই কাজটা করলাম। জিতু! জিতুর ম্যাগজিনটা খালি করে রাখ। ঠিক আছে। জিতু! থ্যাংক ইউ আঙ্কেল। মারে, আমার উপরে কষ্ট রাখিস না। বাবা তুমি খাও তো, কারোর জন্য তো কারো জীবন থেমে থাকে না। তুমি খেয়ে নাও, তাড়াতাড়ি অফিসে যাও, দুনিয়ার কাজ বাকি তোমার। মা, তুই এক কাজ কর না, কয়েকদিনের জন্য তোর খালা বাসা থেকে ঘুরে আয়। আমি টিকিট করে দেই মা। ধরো বাবা, কি যে বলো তুমি। এখন
আমার খালার বাসায় যাওয়ার সময় আছে? সামনে পরীক্ষা, কত পড়াশোনা বাকি। আমাকে নিয়ে চিন্তা করো না তো, আমি ঠিক আছি। এই দেখ 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 কি হলো? কি হলো? কি হলো? মনে হয় আসসালামু আলাইকুম। 2025 HSC শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য চারু ও কারুকলা বিষয়ের সিলেবাস নিয়ে হাজির হলাম। আমাদের আজকের এই বিষয়টা চারু ও কারুকলা, এই সিলেবাসটা আমরা খুব সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ে তোমাদের জন্য সাজিয়েছি। যেহেতু তোমাদের পরীক্ষা খুবই নিকটে, এসব মাথায় রেখেই খুব শর্ট আকারে তোমাদের এই সিলেবাসটা উপস্থাপন করা হবে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই তোমাদের অনেক উপকারী একটি সিলেবাস। তোমরা যারা পরীক্ষার্থী আসছো, তোমরা খুবই উপকৃত হবে। তো আমাদের আজকের বিষয় চারু ও কারুকলা, বিষয় কোড 148। এটা আমাদের সিলেবাসের দ্বিতীয় পেজ। তো আমাদের বিষয় চারু ও কারুকলা, বিষয় কোড 148। তো এখানে আমরা অধ্যায় দেখতে পাচ্ছি। অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। প্রথম অধ্যায় শিল্পকলা। আমরা প্রথম অধ্যায় দেখতে পাবো শিল্পকলা। এই শিল্পকলা অধ্যায়ে আমরা কয়েকটি পাঠ দেখতে পাচ্ছি। এই পাঠগুলো আমরা একটু ভালোভাবে খেয়াল করলেই আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো। যেমন প্রথম পাঠ শিল্পকলা, দ্বিতীয় পাঠে দেওয়া আছে শিল্পকলা ও শ্রেণী বিভাগ। তারপর এখানে দেওয়া 6 থেকে 9 শিল্পকলা চর্চার গুরুত্ব। পাঠ 10 থেকে 11 শিল্পকলার গুরুত্বপূর্ণ অংশ, চিত্রকলা ও কারুকলা। তারপরে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ অধ্যায় আঁকতে হলে জানতে হবে। চতুর্থ অধ্যায়ের এই পাঠগুলোতে আমরা দেখতে পাচ্ছি পাঠ 1-এ ছবি আঁকার নিয়ম। ছবি আঁকা শিখতে হলে আমাদের এই নিয়মগুলো জানতে হবে। আমরা যে কোনো কারো ছবি দেখলেই খুব খুশি হই, মুগ্ধ হই যে ছবিটা কত সুন্দর করে এঁকেছে। আসলে আর কিছু নিয়ম আছে, কৌশল আছে, আমরা এই পাঠ থেকে বিস্তারিত জানতে পারবো। তারপরের পাঠ 4 কম্পোজিশন। কম্পোজিশন সম্পর্কে আমরা এই পাঠে জানতে পারবো। পাঠ 5-এ আছে আলো ছায়া। পাঠ 6 কাপড়, কাগজের ছবি এবং কাঠ ও খেলনা জিনিসের ভাস্কর্য। পাঠ 7-এ আছে ছবি আঁকার উপকরণ। পাঠ 8 থেকে 10 ছবি আঁকার বিভিন্ন মাধ্যম। আমরা বিভিন্ন উপায়ে ছবি আঁকতে পারি। কেউ পেন্সিল দিয়ে, কেউ কলম দিয়ে, কেউ খাতায়, কেউ মাটিতে। অনেক উপকরণ আছে, কেউ প্লাস্টিকে, কেউ ফোমের উপর। এসব আমরা বিস্তারিত এখানে জানতে পারবো। আমাদের পরবর্তী পাঠ 5ম অধ্যায় ব্যবহারিক শিল্পকলা। এই ব্যবহারিক শিল্পকলার মধ্যে আমরা অনেকগুলো পাঠ দেখতে পাচ্ছি। এই পাঠগুলো আমরা একটু ভালোভাবে একটু রিভিশন দিব, তারপরে হয়ে যাবে। 6ষ্ঠ পাঠ বাস্তব ও স্মৃতি থেকে অনুশীলন। এই অধ্যায়ে আমরা কয়েকটি পাঠ দেখতে পাচ্ছি। এই পাঠগুলো আমরা
মনোযোগের সহিত পড়ব এবং আমরা খুব সহজে বুঝতে পারব। তারপরে আমরা চলে আসলাম সপ্তম অধ্যায় কারুকলা। সপ্তম অধ্যায় কারুকলাতে আমরা দেখতে পাচ্ছি পাঠ একে বাঁশ ও বেতের কাজ। বাঁশ ও বেতের কাজ যারা বিশেষ করে গ্রামীণ জীবনযাপন অভ্যস্ত আমরা তারাই বুঝতে পারবো যে বাঁশ ও বেত, এখন এটা শহরও হয়, অ্যাভেলেবেল পাওয়া যায় বাঁশ ও বেতের তৈজসপত্র, আসবাবপত্র। অতএব আমরা এই অধ্যায় থেকে আমরা এইসব বিস্তারিত জানতে পারবো। পাঠ 2 ও 3 ফুলদানি। আমরা বিভিন্নভাবে ফুলদানি বানাতে পারি, কেউ সিরামিক্স দিয়ে, কেউ মাটি দিয়ে, কেউ কাগজ দিয়ে, কেউ বাঁশ বা বেত দিয়ে বানাতে পারি। তো এইসব আমরা এখানে জানতে পারবো। পাঠ 4 আছে চাটা, বেতি, পাতি ও পুতুল এইসব। তো এইসব আমরা এই পাঠ থেকে আমরা জেনে নিব। এই পাঠগুলো আমরা সম্পূর্ণ পাঠগুলো আমরা পড়ব। তো মোটামুটি এই হলো আমাদের আজকের সিলেবাস। এই আজকের সিলেবাসটা আমরা খুব সংক্ষিপ্ত আকারে সাজিয়েছি যাতে ছাত্রছাত্রীদের উপকৃত হয়। তো এই যেহেতু আমাদের পরীক্ষা খুবই নিকটে, সময় কম, এই শর্ট সিলেবাসটা তোমাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।